স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মজুমদার জুয়েল। আজকে আলোচনা বিষয় নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় ভোট এবার কেমন হবে। আমাদের সঙ্গে আলোচনায় আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন ফেমার প্রেসিডেন্ট এবং নির্বাচন বিশ্লেষক মনিরা খান এবং কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আলতাফ পারভেজকে দিয়ে শুরু করি, আমাদের বিষয়টার উপরেই ফোকাস করি। কেন বলছি সাধারণত স্থানীয় সরকার নির্বাচিত সরকারের অধীনেই হয়, কিন্তু এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন, এই জন্য ফোকাসটা এই জায়গায় যে এবার তাহলে কেমন হবে। 24-এর গণ অভ্যুত্থানের পরের নতুন একটা সরকার, তারপরের এবারের নির্বাচন, আপনার কি মনে হয়? দেখুন, ধন্যবাদ আপনাকে। আমাদের সংবিধানে কিন্তু স্থানীয় সরকার বিষয়টা নেই। আমাদের সংবিধানে আছে স্থানীয় শাসন। সংবিধানের 11, 59, 60 এই অনুচ্ছেদগুলো এই প্রসঙ্গে আছে। প্রথম বিষয়, যেমন 11 অনুচ্ছেদে আছে যে রাষ্ট্রের প্রতিটা স্তর নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। কিন্তু আমরা দেখলাম যে বর্তমান সরকার ক্ষমতায় এসে অনেকগুলো সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছে যারা আসলে বিগত সংসদ নির্বাচনে অনেকে হেরেছে নাকি। তার মানে অনির্বাচিতদের দিয়ে অনেকে যারা নমিনেশন পাননি এরকম মানুষকে দিয়েছে। সংবিধানের যেমন 59 অনুচ্ছেদে ও স্থানীয় শাসন বিষয়ে আছে যে এটা হবে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনের একাংশের ভার থাকবে এরূপ। তারপরে আছে যে এটা কর আরোপ এগুলারও সুযোগ থাকবে, মানে তার আর্থিক সক্ষমতা নিয়ে। এরকম কোনো ক্লজ আছে কিনা? যেমন সরকার যে প্রশাসক নিয়োগ করে, সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে নিয়োগ করে, সেখানে সরকার কোনো পলিটিক্যাল পার্সনকে প্রশাসক, মানে এই যে গ্যাপটা এখন তো কেউ নাই, এই গ্যাপটা আগামী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, একটা মামলা হয়েছিল এরকম, সেই মামলা বলেছিল 6 মাসের ভিতর সেটা পূরণ করতে হবে। ওকে, আচ্ছা, না আমি বলছি যেমন সংবিধানের কিন্তু ওই 11 অনুচ্ছেদ হলো মূলনীতির অংশ। এটা বাধ্যবাধক, সরকারকে মামলা করে বাধ্য করা যাচ্ছে না। কিন্তু 59, 60 এগুলো তো সরকারের দায়বদ্ধতা আছে সাংবিধানিক ধারা। কিন্তু বিএনপি যে এই যে নির্বাচন দিতে যাচ্ছে, বলা হচ্ছে যে আগামী 1 বছরের ভিতর নির্বাচন হবে। তার আগে কিন্তু আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহার দেখি আমরা, 39 পৃষ্ঠার এই ইশতেহারের প্রথম বাক্যটা ছিল রাষ্ট্রের সংস্কার। প্রথম বাক্য, প্রথম পাতার প্রথম বাক্য। সেই রাষ্ট্র সংস্কারের 5টা ক্যাটাগরি তারা বলেছিল, তার মধ্যে একটা ছিল স্থানীয় সরকারের সংস্কার। সেখানে 3টা কথা ছিল যে স্থানীয় সরকারকে আমরা খবরদারি মুক্ত করব, স্বায়ত্তশাসন দিব এবং তার আর্থিক বরাদ্দ বাড়াবো। গত 3 মাসে কিন্তু সেগুলো হয়নি, বা সেগুলোর চেষ্টা শুরু হয়নি বলতে পারি। সময় আছে এখনো, হতাশ হওয়ার হয়তো কিছু নেই, কিন্তু এর মধ্যে নির্বাচনে যাচ্ছে দেশ। এখন আমাদের দেশে হলো, আমাদের গত 55 বছরে বা গত 2-3 দশকে সমস্ত রাজনৈতিক সংকটের শুরু কিন্তু এই নির্বাচন দিয়ে। যখনই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয় না, তখন বিরোধী পক্ষে একটা অসন্তোষ তৈরি হয়। তখন প্রথমে আন্দোলন শুরু হয় নির্বাচন কমিশনকে নিয়ে, তারপর ধীরে ধীরে সেই আন্দোলন যায় জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত আমরা গিয়েছি, কিন্তু বিষয়টা শুরু হয়। এবং এবার যে নির্বাচন হবে, এটা একটা আমাদের জন্য কিন্তু একটা বড় অগ্নি পরীক্ষা আমি বলব। কারণ নির্বাচনটি হবে, নির্বাচন কমিশনই করবে, কিন্তু একটা দলীয় সরকারের অধীনে থাকবে সিভিল প্রশাসন। এবং নির্বাচন কমিশন তো সিভিল প্রশাসনের সহযোগিতা ছাড়া আসলে কিছুই না। এখন বিএনপি কতটা সিভিল প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে দিবে, এইটা হলো একটা $1 মিলিয়ন প্রশ্ন। তো এবং আমাদের অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে কিন্তু সুখকর নয়। এই যে বললাম, বিএনপি 2.5 মাসে স্থানীয় সরকার বিষয়ে কিন্তু কোনো সংস্কার উদ্যোগ নেয়নি এখনো, কিন্তু 2টো কাজ করেছে সেগুলা লক্ষ্য করার মতো। সেটা হলো উপজেলা পরিষদে এমপিদের বসার জন্য কক্ষ বরাদ্দ করেছে, এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের বরখাস্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজটা করেছিল সেটা অনুমোদন করেছে। তার মানে 2টো খারাপ লক্ষণ কিন্তু আমরা 2.5 মাসে পেয়েছি, কিন্তু ভালো লক্ষণগুলো এখনো আমাদের নজরে আসেনি। আমরা হয়তো অপেক্ষা করব। তো আপনি যেটা বললেন যে এখন নির্বাচন কতটা সূক্ষ্ম, মানে সুষ্ঠু হবে কি হবে, কেমন হবে আর কি, আসলে হবে কিনা, কি রকম হবে। দেখুন, এর আগে নানা ধরনের অভিযোগ তো আছেই। একটা অগ্রগতি আমাদের ঘটেছিল যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না, এটা বহুদিনে। কিন্তু আমরা কি দেখছি গত 1 মাস ধরে বা 2 মাস ধরে
বিভিন্ন দল কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করছে। আমি এই জায়গাটায় আসি একটু মনিরা খানের কাছ থেকে নিয়ে, যে কেমন হবে এই প্রশ্নটার মধ্যে আপনার কাছে আসি। আলতাফ পারভেজ তো বেশ কিছু প্রশ্নবোধক চিহ্ন রাখলেন। প্রশ্নবোধক চিহ্ন রাখার ফলে মানে আসলে এই প্রশ্নবোধক চিহ্নের দিকে আমরা যাব কিনা, কারণ নতুন সরকারের মাত্র 3 মাস বয়স, এখনই সমালোচনা করার মতো সময় বড় আকারে আসেনি, তারপরে লক্ষণগুলো উনি খারাপ দেখছেন। আপনি কি বলেন? ধন্যবাদ। আসলে আমরা যারা সাধারণ ভোটার কথা আমি বলছি, আমরা বলতে যে বাংলাদেশের যারা সাধারণ ভোটার, তারা প্রথমেই কিন্তু ভালো করে জানতে পারে না যে নির্বাচন যখন হয়, আমরা যারা প্রতিনিধি যখন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধিদের যে নির্বাচিত করব, কাকে কোন কাজের জন্য আমরা নির্বাচিত করছি। যেমন আমরা যখন সংসদ নির্বাচনে সাংসদদের নির্বাচন করি, তাদের কি কি কাজ, আর আমরা যখন স্থানীয় সরকার তাদের প্রতিনিধিদের নির্বাচন করি, একই লোকেরা করছে, কিন্তু দে আর দ্য স্টেক হোল্ডার। আমাদের এই যে নির্বাচনগুলিতে, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হচ্ছে চয়েস না, তো এটা মাস্ট হতেই হবে। আমরা যদি বহুদলীয় গণতন্ত্র চাই, একটা দেশে করতে চাই, তাহলে একটা নির্বাচন হতেই হবে, এবং নির্বাচনটা সবসময় একটা অনগোয়িং প্রসেস। এই যে আমরা আলোচনা করছি, আমি নিজে বহু দিন থেকে নির্বাচন দেখছি। আমি স্থানীয় সরকার ইলেকশন ভালোও দেখেছি, বিএনপির সময় একবার মেয়র ইলেকশন দেখলাম, সব চমৎকার, সবাই খুবই প্রশংসা করলো। পরবর্তীকালেই কিন্তু আর সেখানে আবার ভালো নির্বাচন হলো না। এখানে কিন্তু নির্ভর করে কোন সরকারের আন্ডারে নির্বাচন, সেটাকে ভালো দেখতে চায় না সেটাকে ভালো দেখতে চায় না। এখানে স্টেক হোল্ডারদের রোল কিন্তু খুব কম থাকে। গ্রাসরুট লেভেলের লোকেরা যারা আসল বেনিফিশিয়ারি, তাদের কিন্তু সে তেমন থাকে না। যেমন এখন আপনি বলছেন, উনি বলছিলেন যে এখানে স্থানীয় সরকারের ইউনিয়ন কাউন্সিলে এমপিদের একটা ঘর থাকবে। কেন? ইউনিয়ন কাউন্সিলে না, স্থানীয় সরকার পৌরসভায় থাকবে, উপজেলা পরিষদ। কেন থাকবে? এখানে তাদের কাজ তো শাসন করা না। আপনার একটা এমপি কি শাসন করবে? শাসনজনিত কোনো কারণে জড়িত হবে। এখন আপনি বলছেন কেন থাকবে, কেন থাকবে? তার প্রভাব, যেই দলটির, যেই একটা ইয়াং পিপল যারা বিগত সরকারকে তাড়ালো আন্দোলন করে, গণ অভ্যুত্থান করে, তাদেরই একজন নেতা এই দাবি তুলেছেন যে আমাদের বসার জায়গা নেই, আমাদের একটু বসার জায়গা দেন। দিতে পারে আলাদা করে বসার জায়গা, কিন্তু সেখানে মেয়রের অফিসে কিংবা অন্য কোনো জায়গায় দেওয়ার কি, তাদের অফিস করে দিতে পারে, তাদের ইয়ের ভেতরে করতে পারে, পার্লামেন্টের ভেতরে করতে পারে। পার্লামেন্ট অফিস আছে, তাহলে আলাদা করে ঘর করবে কেন? একটা এমপি যখন ইলেক্টেড হয়, তখন যখন তারা নমিনেশনগুলি পায়, যখন সে নমিনেশন পেপার সাবমিট করে, তখন কি সেখানে কোনো এরকম ক্লজ লেখা আছে যে আমি যে আইন করতে যাব, আইন প্রণীতা হতে যাব, আমাকে এই সুবিধা দিতে হবে? তখন কি সেখানে বলা আছে যে আমার জন্য একটা, যেমন একটা সরকারি চাকুরি বলেন, যারা জনগণের সেবা করে তাদের বলেন, আমি ছোটোখাটো অর্গানাইজেশনে যখন কাজ করি, তখন কি আমি একটা ইয়ের ভেতরে যাই যে আমি এই কাজটা ইলেক্টেড হয়ে করতে আসবো, কিন্তু আমাকে বাবা একটা অফিস দিতে হবে, আমাকে এই সুবিধা দিতে হবে? সেটা কি আছে? যদি আছে, আমার আপত্তি নেই। যদি না থাকে, সে ফর্মে যখন সে নমিনেশন পেপারটা জমা দিবে, তখন কিন্তু তার চাইবার অধিকার নাই। আমি মনে করি সরকার কোথা থেকে দেবে, সে কি কি পাবে, তার কি কি খরচ, সে তো লেখাই আছে। সে গাড়ির জন্য কত পাবে, সে বাড়ির জন্য কত পাবে, সে পেট্রোলের জন্য কত পাবে, ড্রাইভারের জন্য কত পাবে, সে কিন্তু লেখাই আছে। সেখানে কি লেখা ছিল যে তার জন্য একটা অফিসও দিতে হবে ভাড়া করে সরকারের, কিংবা ব্যবস্থা করে সরকারের? কোথায় সে ভাগ নিতে যাবে? সে ভাগ নিতে যাবে আমাদের স্থানীয় সরকার, যারা প্রশাসন চালাবে, বেনিফিশিয়ারি যেখান থেকে সুবিধা পাবে। হ্যাঁ, আমার সুবিধা আমি সেখানে পাবো, শাসন করবে, সেখানে উনি থাকা মানেই তো প্রভাব খাটানো হলো। একটা এমপি আমরা ভালো করেই বুঝি, এমনিতেই এমপিরা প্রভাব খাটায়। তারপরে যদি ওই একই জায়গায় তার একটা অফিস থাকে, তাহলে আমরা কি মনে করি, আমার তো মনে হয় মানে ওখানকার প্রশাসকের থেকে এমপির অফিসে ভিড়টা বেশি দেখা যাবে। যে ওখান থেকে যদি আমি একটা নিয়ে আসতে পারি, তাহলে আবার আর এমনকি তার পিএস এর কাছ থেকে ইয়েস নিয়ে আসলেও, আমরা আজকে একটা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে বলা হয় পিএস এর মাধ্যমে আসো,
আমি তো সরাসরি কোনো মন্ত্রীকে ধরতে পারিনি এখনো। এখন সব অথচ জায়গায় তিনি বলা হয় জনপ্রতিনিধি। পিএস এর মাধ্যমে আসে। অথচ তিনি জনপ্রতিনিধি। হ্যাঁ, অথচ তিনি ভোটের আগে তিনি প্রত্যেকটা বাড়িতে জনপ্রতিনিধি। প্রত্যেকটা ভোটারের কাছে আমি যাওয়ার যে চেষ্টা করেছেন। কয়েকটা ইস্যুতে চেষ্টা করেছি, আমি সমাজ সেবা করি, কয়েকটা ইস্যুতে, কিন্তু সব জায়গায় বলা হয়েছে যে আমরা পিএস এর মাধ্যমে যেন আসি, তাই না? আর পিএসএম এর মাধ্যমে যাওয়ার হ্যাজার্ডস আমরা সবাই জানি। এতদিন থেকে আমরা কেউ নাই যে এটা জানি না যে পিএস এর মাধ্যমে যেতে হলে কি কি করতে আমি ওই যে হয়। মানসিকতার পরিবর্তন, জি। মানসিকতার পরিবর্তন বলি আর যাই বলি না কেন, না, সংস্কৃতির পরিবর্তন আমি সেটি আসলে দেখছি আমি না। একটা না, কথা তাই তো? আমি আসবো এটা ভেবে এটা বলে এসছি যে আমাদের যে নির্বাচনগুলি, সেই নির্বাচনগুলির স্টেক হোল্ডারদের আমরা কেন গণতন্ত্রায়ন করি না, তাদেরই আমরা বুঝতে দেই না যে আসলে তাদের কি প্রাপ্য, তাদের কি দাবি, তারা কি চায়, কেন তারা ভোট দেয়, এ ট্রান্সপারেন্সি কোথায়? যেমন ধরেন আমরা নিজেরা, আমি যে বললেন যে আমরা যে আলোচনা করছি যে নির্বাচনে তার নমিনেশন দেওয়া হবে কি নমিনেশন দেওয়া হবে না। হ্যাঁ, আমরা দেখছি যে অনেকে অলরেডি নমিনেশন দিয়ে দিয়েছে। আজকে আমি খবরের কাগজে পড়েছি যে জামাত কয়েকটা নমিনেশন অলরেডি দিয়ে 12টা সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বলা হচ্ছে যে পার্টির প্রতীক থাকবে না। তাহলে এটা কি ধরনের? জি, আমি এই জায়গাটায় যে আপনি যে আমি এটা কি ট্রান্সপারেন্ট হলো না? আলতাফ এটা পারভেজকে যেখানে থামিয়েছিলাম যে আইন পরিবর্তন করে দলীয় প্রতীকটা বাদ দেওয়া হয়েছে, বাট দলের প্রভাব কিন্তু বাদ দেওয়া যায়নি, বা বাদও বা দিবে কিভাবে? কারণ দলের যে একেবারে রুট লেভেলের কর্মী বা রুট লেভেলের নেতা, তারাই তো পরবর্তী নির্বাচনেও একটা প্রভাব বিস্তার করবে। যদি জিতে আসে তাহলে দলকে আবারও ক্ষমতায় নেওয়ার বিষয়টা, সেখান থেকে সংস্কৃতির পরিবর্তন কি করে আসবে? দলীয় প্রতীক নেই, দল তারপরে তো এনসিপি 100 জনের তালিকা চূড়ান্ত করে ফেলেছে, জামাত 12টা সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, বিএনপিও চূড়ান্ত করার পর্যায়ে, যদিও প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বা তার দল সরাসরি কারো নাম ঘোষণা করবে না। তাহলে পরিবর্তনটা কি হলো? ভালো প্রশ্ন। আসলে আরেকটা খেয়াল করুন যে এই সিদ্ধান্তগুলো হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ থেকে। নির্বাচন হবে স্থানীয় নির্বাচন, Right. কিন্তু মনোনয়ন ঘোষণা হচ্ছে রাজধানী থেকে। তার মানে স্থানীয় কর্মীদের প্রতিও তো বাছাইয়ের কোনো সুযোগ রাখা হচ্ছে না। যাই হোক, আপনি যেটা বললেন যে তাহলে সংস্কৃতির পরিবর্তন কিভাবে হবে, যেখানে অনেক আলাপ আলোচনার পর আমরা বললাম স্থানীয় নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া, অর্থাৎ একটা দলেরও 2-3 জন প্রার্থী থাকতে পারবে। মানে মানুষকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্থানীয় মানুষ হওয়াই ভালো, দলীয় পছন্দের বাইরে। কিন্তু রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে সেটা পরোক্ষভাবে ভায়োলেট করছে। এখন এই সংস্কৃতির বদল হবে কিভাবে? বদল দুভাবে হয় সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। একটা হলো কাঠামোগত চাপ, কাঠামোগত সংস্কার, আরেকটা হলো জনগণের চাপ। দুটোই কিন্তু আমাদের ছিল 24-এর অভ্যুত্থানের পরে। অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে আছে যে স্থানীয় সরকার সংস্কারের জন্য একটা কমিশন করেছিল 2024-এর নভেম্বরে, এবং 2025-এর এপ্রিলে সেই কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে একটা কিন্তু সুপারিশ দেয়। তোফায়েল স্যার মারা গেছেন, এই কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়ন না হওয়া দেখেই মারা গেছেন, এবং মারা যাওয়ার 2-3 দিন আগেও আমি দেখেছি যে উনি খুব হতাশ ছিলেন আর কি, যে এত কষ্ট করে একটা কমিশন করলাম, সুপারিশ তৈরি করলাম, জমা দিলাম, কিন্তু কিছু বাস্তবায়িত হলো না। যাই হোক, সেখানে কিন্তু আমি একটাই উদাহরণ দিতে চাই, অনেক সুপারিশ আছে, তার মধ্যে ওনার একটা সুপারিশ ছিল এই যে স্থানীয় সরকার বা স্থানীয় শাসন ব্যবস্থা। আমাদের কিন্তু 5 স্তরের স্থানীয় শাসন ব্যবস্থা আছে। 3টা গ্রামের ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, 2টো পৌরসভা এবং সিটি সিটি কর্পোরেশন। 5 স্তরের নির্বাচনই তার মানে আগামী 1 বছরে হবে। এরকম একটা নির্বাচন কিন্তু বিগত সরকারের আমলে হয়েছিল, মানে অন্তর্বর্তীকালীন সরকারের আগের আমলে। সেখানকার অভিজ্ঞতা হলো কয়েক হাজার কোটি টাকা গিয়েছে, এবং মানে বিপুল সম্পদ খরচ হয়েছে, বিপুল ম্যান পাওয়ার হয়েছে, কারণ দফায় দফায় নির্বাচন হয়েছে। 225 দিনের মতো লেগেছে এই নির্বাচন। উনি একটা সুপারিশ দিয়েছিলেন যে এই যে 5টা স্তরের নির্বাচন হয়, এটা হয় কারণ প্রত্যেকটা স্থানীয় প্রশাসনের জন্য একটা একটা করে আইন আছে, উপজেলার জন্য একটা আইন, ইউনিয়ন পরিষদের জন্য, এইভাবে ওনারা 5টাকে নিয়ে একটা সমন্বিত আইন করেছিলেন খসড়া। বলেছিলেন এই আইনের অধীনে এই 5টারই একসঙ্গে নির্বাচন হওয়া সম্ভব। নির্বাচন তো ধাপে ধাপেই হবে, কিন্তু এই 5টার একই সঙ্গে নির্বাচন হলে খরচ অনেক কমে যাবে। মাত্র 500-600 কোটি টাকায় পুরো স্থানীয় সরকার নির্বাচনটা করা যাবে, এবং দিন লাগবে 40-45 দিন।
তার মানে দেখেন আমাদের সারা দেশে কিন্তু একটা জাতীয় আর্থিক সংকট যাচ্ছে, অর্থের টানাটানি যাচ্ছে। আমরা কিন্তু সেই সুপারিশটা নিতে পারতাম, এটা একটা কাঠামোগত সংস্কার হতো এবং রাজনৈতিক দলগুলোর এ নিয়ে আপত্তি থাকারও কিছু নাই, কারণ এটা তাদের স্বার্থের বিপক্ষে। কিন্তু এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। তোফায়েল সাহেবের এই সংস্কার প্রস্তাব উনি আইনের খসড়া পর্যন্ত করে দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারও কিছু করেনি এবং এই সরকারও এটাকে আমলে নিয়েছে বলে দেখা যাচ্ছে না। এখন এইসব বিষয়ে আমি বলবো, তাহলে সরকার যখন কিছু না করে, রাজনৈতিক দলগুলো যখন কোনো বিষয়ে উদাসীন থাকে, তখন নির্বাচন সংক্রান্ত এরকম বিষয়ে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে পারে সংস্কৃতি পাল্টানোর জন্য। নির্বাচন কমিশন একটা সাংবিধানিকভাবে তো শক্তিশালী প্রতিষ্ঠান। সে ভারতে টিএন সেশন এমন সব রিফর্ম করেছিলেন নির্বাচনকালে যেগুলো রাজনীতিবিদদের জন্য অস্বস্তিকর ছিল, বিব্রতকর ছিল, কিন্তু তারা মেনে নিয়েছে এবং এতেই ভারতের নির্বাচনী ব্যবস্থাটা বিশ্বজুড়ে একটা গ্রহণযোগ্যতার উপর দাঁড়িয়ে আছে। আমাদের নির্বাচনী ব্যবস্থাকেও এগিয়ে নিতে হলে এই ধরনের রিফর্মগুলো তো দরকার এবং আমাদের নির্বাচন কমিশনগুলোই কেবল সেটা করতে পারে আমি বলবো। মানে এই সংস্কৃতিগুলো আজকে যদি দলগুলো যখন স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার আগেই মনোনয়ন দিতে শুরু করছে, নির্বাচন কমিশনের তো কথা বলা উচিত যে আপনারা এটা কি করছেন, নির্বাচন তো দলীয় প্রতীকে হবে না, এটা তো ওই আইনের স্পিরিটের লঙ্ঘন। আইনের লঙ্ঘন না হলেও আইন যা বলতে চেয়েছে, যেই লক্ষ্যে আইন, যেই লক্ষ্যে সংস্কার, সেই লক্ষ্যের সাথে তো এটা সামঞ্জস্যপূর্ণ নয়। জি, সেই জায়গাটায় মনে রাখান, মানে নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে, তো আমাদের এখানে এরকম কোনো নির্বাচন কমিশন দেখেছেন? দলকে ডেকে বলছে তুমি কাজটা ভুল করছো, দলকে ডেলে বলছে তুমি এই কাজটা করবা না। সবচেয়ে প্রথমেই আমি এই কথাটা বলিনি, আলতাফ কথার উপরে উনি অ্যাগ্রি করলাম। উনি যখন বললেন যে 5টা স্তরের নির্বাচন একদিনে হতে পারে কিনা, তাই বলে হতে শুধু পারে না, অবশ্যই পারে। কারণ এই অর্থনৈতিক দিকটাই দেখি, প্রভাব বিস্তারের পক্ষ থেকে দেখি। কারণ একবার যদি আমি একটা উঁচু স্তরের নির্বাচন করে ফেলি, পরের সব কয়টা নির্বাচন কিন্তু সেটার প্রভাব পড়ে। একবার যদি দেখা যায় যে মেয়রের ইলেকশনে এটা হয়েছে, তারপরে ইউনিয়ন কাউন্সিলের পরবর্তীকালের স্তরের ইলেকশনগুলি কিন্তু সেই প্রভাবে সে ওই একই পার্টিকে দেওয়ার একটা, একই গোষ্ঠীকে দেওয়ার একটা এসে যায়। একটা লোকদের ভেতরে যারা বেনিফিশিয়ারি তারা জানে যে অন্যদের দিলে সরকার, বিশেষ করে যে সরকার থাকে, সেটা নিয়েও তো আমরা এখন আলোচনা করছি না, যে কোনো সরকারের আন্ডারে থাকলে সাধারণত বেনিফিশিয়ারিরা মনে করে যে এই সরকারের যারা ইলেক্টেড হয়ে আসছেন, আমরা যদি এমপি থেকে শুরু করে সবার কথাটা না শুনি, আমাদের এখানে তো অর্থ আসবে না, উন্নতি হবে না, ইত্যাদি ইত্যাদি। সাধারণ ভোটাররা মনে করে যারা তাদের ভোট সম্বন্ধে সম্পূর্ণ সচেতন নয়, তারা রাজনৈতিক আইডিয়ালিজম, তারা ম্যানিফেস্টো তারা পড়েও দেখে না, জানেও না যে আমি এই লোকগুলিকে ভোট দিব, এরা কি করবে আমাদের জন্য। এখন সেইগুলি নিয়ে তারা না চিন্তা করে, তারা খালি চিন্তা করে যে উপর থেকে কি করে টাকা আসবে, আমাদের এখানে আমরা কি করে বেনিফিশিয়ারিজ হব, কি করে উন্নয়নগুলি হবে, এটাই তো আসল। তা আমি মনে করি, আমি আপনাদের কাছে একটা কথা বলি, যে আমি একবার ফিলিপিন্সের নির্বাচন দেখতে গেছিলাম। সেখানে যে দেখলাম যে একেবারে একই দিনে এমপির থেকে শুরু করে সমস্ত নিচু স্তরের ইলেকশন একদিনে হয়ে গেল, সব একদম সম্পূর্ণ। এটা সম্ভব। আপনি তো শুধু 5 স্তরের কথা বলছেন, ওখানে আমি একেবারে উঁচু স্তর থেকে শুরু শেষ পর্যন্ত একদিনে নির্বাচন করতে দেখেছি। এরকম মোটা সবাই ভোট দিচ্ছে, যে একলা পারছে না সঙ্গে সাহায্যকারী একজনকেও অ্যালাউ করে ওখানকার নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনকে আমি দেখেছি যে কীরকম তারা, আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে কী করে তারা একইভাবে নিরপেক্ষভাবে, আমি বিদেশি হলেও আমি বুঝতে পারতাম যে নিরপেক্ষভাবে তারা কিভাবে এইগুলি পরিচালনা করছে। এই নিরপেক্ষতার জায়গাটাই তো প্রশ্ন। এখন আমার সবচেয়ে বড় যেটা, সেটা হলো যে আমার নির্বাচন কমিশনের দক্ষতা এবং ইচ্ছা, সদিচ্ছার উপরে কোনো কথা নাই, তাদের হাতে কিন্তু পাওয়ার আছে। নির্বাচন কমিশন এই যে উনি যেটা বললেন যে প্রতীকে, দলীয় প্রতীকে করবেন কি করবেন না, রাজনৈতিক দলগুলি প্রতীক দেবে কি দেবে না, সব কিন্তু ইচ্ছা করলে নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারে। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো আইন কি আছে যে না দলীয় প্রতীকে করবে কি করবে না? এটা তো নির্বাচন কমিশন বদলও করতে পারে, এটা তাদের ইচ্ছা। আমি যতদূর জানি
যে তারা এখনও ইচ্ছা করলে তারা নির্বাচন কবে করবে, কোন স্তরে করবে, কিভাবে করবে, নিরপেক্ষ হতে হলে কী কী লাগবে, সরকারের প্রভাব থেকে তাদের এবং সবচেয়ে বড় কথা প্রশাসকদের মুক্ত হওয়ার। যে এখন যেমন ধরেন আমি নিজে খুব ফিল করি যে এখন এই কয়দিনের জন্য তারা যে প্রশাসককে বসিয়েছে তারা অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু তারা কেউ মানে নমিনেশন পেয়ে হতে পারে, অনেকে না, সবাই যুক্ত, হ্যাঁ সবাই রাজনীতির সঙ্গে তারা যুক্ত, অথচ তারা সেখানে ফেল করার পরেও তাকে জনগণের কাছে আমাদের কাছে এনে দেওয়া হয়েছে যে তারাই আমাদের প্রশাসক। তাহলে আমাদের প্রতি আস্থাটা কোথায় থাকলো, আমারই বা সরকারের প্রতি, মানে ওই প্রশাসনের প্রতি আস্থাটা কোথায় থাকবে? এবং তারা এখনই বলছে যে আমরা পরবর্তীতে নির্বাচনে করতে পারি, অংশগ্রহণ করতে পারি এবং করলে আমি খুব ভালো করে করব ইত্যাদি ইত্যাদি। এখনই তারা, আমি নিজে শুনেছি কালকে ক্যানভাস করছে যে তারা ভালোভাবে করতে পারে। এখানে কি আপনি মনে করেন অন্য কোনো দলের লোক কিংবা অন্য কেউ যে আর সেখানে অন্য কোনো ভোটারদের ভোট নিতে পারবে? আমাদের দেশে কি এরকম একদম দক্ষ এবং প্রশিক্ষিত ভোটার আছে? আমাদের তো ভোটার এডুকেশন দেওয়া হয় না, আর যে জন্য আমরা মনে করি যে ইলেকশন একটা অনগোয়িং প্রসেস। আপনি ভোটার এডুকেশনের কথা বলছেন, ভোটার এডুকেশনের কথা বলছেন, এডুকেশনটাকে সঠিকভাবে দেওয়া হচ্ছে সেটা আগে চিন্তা করেন, তারপর ভোটার এডুকেশনের কথা যাব। আমি কিন্তু ভোটার এডুকেশনের কথা বলেই আসছি যখন থেকে। আমি এই জায়গাটায় আসবো, তবে আলোচনায় বিরতিতে যাবার আগে একটা প্রশ্ন তো রেখে যায় যে এই যে কথা প্রসঙ্গের আসলো না, যে প্রভাব, দলীয় প্রভাব। প্রধানমন্ত্রী কিছুদিন আগে দলীয় ফোরামে কথা বলেছেন, একদম নিজস্ব ফোরামে, সেখানে তিনি একটি কথা উল্লেখ করেছেন যে এবার যদি আপনারা ভাবেন পাশ করিয়ে নিয়ে আসা হবে, সেটা ভাবার কোনো কারণ নাই, আপনাকে নিজের যোগ্যতায় পাশ করে আসতে হবে। তার মানে পুরনো এই সংস্কৃতিটার কথা তিনি কিন্তু উল্লেখ করলেন। পাওয়ারে আছি বলে আপনাকে পাশ করিয়ে আনবো, সেটা কোনোভাবেই সম্ভব না। তারেক রহমানের যে নির্দেশনা, প্রধানমন্ত্রী না দলীয় প্রধান হিসেবে, বিএনপি চেয়ারম্যান হিসেবে, সেটিকে কি মেসেজ পেল, বা দলীয় নেতাকর্মীরা এটিতে কোনো বোধোদয় হবে কি? ধন্যবাদ। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার মনে হয় প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন তখন ধরে নেওয়া যায় যে উনি স্থানীয় সরকার নির্বাচনের সমস্যাটা বুঝতে পেরেছেন। দলীয় সরকারের অধীনে যখন স্থানীয় সরকার নির্বাচন হয় সমস্যাটা কোথায় হয় এবং সেই সমস্যা মোকাবেলায় সমাধান কি বা করণীয় কি? সমস্যা হয় এমপিরা এই নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। একজন এমপির অধীনে দুটো বা তিনটি উপজেলা থাকে, উনি চান যে উপজেলা চেয়ারম্যান যেন আমার লোক হয়, উনি চান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেন অন্তত ৮০% আমার হয়। এইটা করতে যেয়ে ওনারা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তখন এটার একটা আবার পাল্টা প্রতিক্রিয়া ঘটে, এই কারণে সহিংসতা হয়। তার মানে সমস্যাটা আসলে যদি এমপিদের নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে অনেকখানি সমাধান সম্ভব। এখন প্রশ্ন হলো এমপিদের কে নিয়ন্ত্রণ করবে? এমপিদের কে বলবে যে নির্বাচনী শিডিউল দেওয়ার সাথে সাথে আগে ২-৩ মাস আপনি এলাকায় যাবেন না এবং নির্বাচনকালেও আপনি এলাকায় যাবেন না, নির্বাচনের পরেও অন্তত ১৫ দিন যাবেন না? এইটা বলতে পারে নির্বাচন কমিশন, সরকারি দলের প্রধানকে বা সরকারি দলকে অনুরোধ করতে পারে যে আপনারা একটা নির্দেশ দিন, বা এমপিদের ডেকেও বলতে পারে নির্বাচন কমিশন সেটা, এবং সরকারি দলের প্রধান তার এমপিদের এটা বলতে পারে। এবং এইটা বলা জরুরি এ কারণে, দেখুন বিএনপি ক্ষমতায় আছে সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে, মাত্র ২-৩ মাস গেল, দীর্ঘদিন তাকে ক্ষমতায় থাকতে হবে এবং তারপরেও তো নির্বাচন হবে, এবং তার ভাবমূর্তির জন্য এটা জরুরি যে তার ক্ষমতা আসার পরে প্রথম বড় ধরনের নির্বাচন হতে যাচ্ছে এবং মানুষ এইসব নির্বাচন লক্ষ্য রাখবে যে বিএনপি এইসব নির্বাচনে সুষ্ঠুভাবে হতে সহযোগিতা করেছে কিনা বা অসহযোগিতা করছে কিনা। ফলে স্থানীয় সরকার নির্বাচনে যদি যারাই জিতুক, এতে তো বিএনপির জাতীয় সংসদে কোনো আসন সংকট হবে না, সে ক্ষমতাচ্যুতও হবে না, বরং একটা সুষ্ঠু নির্বাচন হলে তার জাতীয় ইমেজ বেড়ে যাবে। ফলে যদি প্রধানমন্ত্রী এটা বলে থাকেন উনি ঠিকই বলেছেন, এবং সেই জন্য আমি বলবো শুধু কথা নয়, ওনার একটা পদক্ষেপ নেওয়া উচিত, ওনার দলের এমপিদের নিয়ন্ত্রণ করা উচিত। এবং একইভাবে বিরোধী দলীয় নেতারও উচিত বিরোধী দলের সকল এমপিকে বলা যে নির্বাচনকালে এলাকায় যাবেন না আপনারা, স্থানীয় সরকার, স্থানীয় মানুষদের নির্বাচন, স্থানীয় মানুষদের স্থানীয় নেতা নির্বাচন করতে দিন।
ফলে আমি বলবো এই নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, এটার বড় দুই দায়িত্ব পড়েছে সরকারি দলের নেতা এবং বিরোধী দলের নেতা। কিন্তু সেই লক্ষ্য তো সেটি তো দেখা যাচ্ছে না। এর মধ্যে বিরোধী দল জামাত তাদের 12টা সিটি কর্পোরেশনের প্রার্থী চূড়ান্ত করেছে, অন্যগুলো করবে। এনসিপি একা প্রার্থী দিচ্ছে 100টা জায়গায়, তো সেখানটায় না, কিন্তু একটা করণীয় যদি মানে আশা করতেই হবে, এবং এই আশার নিচে কোনো কিছু হতে পারে না, সেটা হলো এই তিন দল তাদের এমপিদের স্থানীয় সরকার নির্বাচনে নাক গলানো থেকে দূরে রাখবে। মনিরা খান, এই জায়গাটা ওই যে আমি একটু নির্বাচন কমিশন, বারবার আলতাফ পারভেজ বলছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা রাখা দরকার। নির্বাচন কমিশন ডেকে বলতে পারে। নির্বাচন কমিশনে যারা আসে, অভিযোগ আছে তারা হচ্ছে অবসর জীবনের পরে একটা নতুন চাকরি পেয়ে এটা 5 বছর একটা আনন্দে কাটায়, এই সময়টায় এত রিস্ক নিতে যাবে কেন? এরকমই কথা, এরকম সমালোচনা আছে আর কি। আমি জানি না আপনি কিভাবে বলবেন। না, নির্বাচন কমিশন নিয়ে সবসময় তো আমাদের অভিযোগ, এই পর্যন্ত আমি একটাও নির্বাচন কমিশন দেখিনি যারা খুব সবার শ্রদ্ধা পেয়ে বের হয়ে এসছে। কিছু না কিছু তাদের কোনো না কোনো তাদের উপরে অভিযোগ আমাদের সবসময় ছিল। তা আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনের যে আপনি যেটা বললেন যে নির্বাচন কমিশন আমাদের দেশে একমাত্র দেখা যায় যে সরকারি কর্মচারীরাই বেশিরভাগ দেখেন, না হয় সেক্রেটারি, না হয় জয়েন্ট সেক্রেটারি, কে এরাই এসে হয়েছে। কিন্তু অন্যান্য দেশে আমি যেটা দেখেছি বেশিরভাগই বিচার বিভাগ থেকে আসে। এখানে তো বিচারপতিও আছে। বিচারপতি খুব কম ছিল, দেখেন একজন রূপ সাহেব ছিলেন, আর কি আর বোধহয় আরেকজন, এবারও একজন সাবেক জাজ আছেন, একজন আছেন, একজন সাবেক বিচারপতি। তার খুব একটা, আমি অনেকবার তাদের সঙ্গে মিটিং করে দেখছি যে খুব একটা মানে, যেমন আমরা সেশনের কথা জন্য ভাবি কেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একবার উড়িষ্যাতে পার্সোনাল কাজে গেছিলাম, তখন সেখানে লোকাল ইলেকশন হচ্ছিল, তো সেখানে সেশন ছিলেন তখন। সেখানে একটা মন্ত্রী একটা ডাকবাংলোতে কাজে গেছিলেন, সেশন অর্ডার দিলেন যে আজকের ভেতরে মন্ত্রী যেন ওই এলাকার থেকে চলে যান, কারণ ওখানে লোকাল ইলেকশন হচ্ছে। সেই ক্ষমতাটা তার ছিল, সে নির্ভয়ে তিনি সেটা করতে পেরেছিলেন। আমাদের দেশে গণতন্ত্রায়নের পথে আমরা এত বছর, সেটা কিন্তু অনেক বছর আগেকার কথা বলছি আমি, তখন আমি নির্বাচনে 1995 থেকে আছি, তারও অনেক আগে, সেটা 80-র দিকে বোধহয় সেশন ছিল, 88 কেউ ওই সময় বোধহয় হবে। তখন থেকেই তাদের এই যে নির্বাচনকে সেশন থেকেই, তার আগে কিন্তু ইন্ডিয়ান ইলেকশনও খারাপ হতো, সেশনে এসেই তো ইন্ডিয়ান ইলেকশনকে একটা উঁচু দরের একটা সম্মানের জায়গায় নিয়ে এসেছে। তারপরে আমি রবার্ট গিলের সময় নির্বাচন, তার আমন্ত্রণে আমি ইন্ডিয়ার ইলেকশন, আমরাই বোধহয় একমাত্র কোন অর্গানাইজেশন যাকে তারা ডেকেছিল ইলেকশন দেখতে। আমি চমৎকার ইলেকশন দেখেছি, একদম নিয়ম মতন। আমি এমনকি আমি পুরা সমস্ত শহরে, আমি মুম্বাইতে ছিলাম, সমস্ত শহরে আমি একটা পোস্টারও দেখিনি, একটা ব্যানারও দেখিনি। একটা দুটো ব্যানার দেখেছি, সেখানে লেখা ছিল যে গ্রিক ভাষায় স্টুপিডের মানে হচ্ছে যে তার নিজের ভোট নিজে দেয় না, এই একটা দেখেছিলাম। তো এইখানে নির্বাচন কমিশন যদি ওরকম স্ট্রিক্টলি করে, এবং প্রতি সপ্তাহে আমি দেখেছি অডিট হতো, অন্য স্টেটের লোক এসে সেখানে অডিট করছে। সেখানে যদি নির্বাচন কমিশনকে সত্যিকারের সরকারের সদিচ্ছা থাকে, এমনকি কোনো সরকার হবে না আমাদের দেশে যার সদিচ্ছা থাকবে, যেন আমরা সারা জীবনের জন্য ও ইতিহাস হয়ে যাই, আমরা একটা সুন্দর নির্বাচন করি, নির্বাচন কমিশনকে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন করতে দিই, কেন করতে পারবে না? দুনিয়ার অন্য সব দেশ হলে, আমাদের ক্ষমতা হারানোর ভয়, আমরা কেন করতে পারবো না? ক্ষমতা হারানোর ভয়। মাঝে মাঝে আমার হতাশা আমার মধ্যে আসে, কারণ শেখ হাসিনা আমলে যা হয়েছে সেটা থেকেও তো শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, যে কোনোভাবেই হোক শিক্ষা নেওয়া উচিত, অন্য দেশ দেখে হোক, নিজের দেশ প্রেম থেকে হোক, আমার দেশের প্রতি ভালোবাসাতে, গণতন্ত্রের প্রতি আমাদের যে ভালোবাসা নাই তা না, আমাদের অনেকের কিন্তু আমরা গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র পছন্দ করি, এর বাইরে আমরা কোনো কিছু ভাবতেই পারি না যে আমরা অন্য কোনো সিস্টেমে যাব, তাই না? কিন্তু তাও আমরা হতাশ হই, আবার ভাবি কেন পারবো না। রবি ঠাকুরের একটা কথা আমি পড়ে দেখেছি, বলেছেন যে এখনো প্রতি শিশুর যখন জন্ম হয়
তখন আমি মনে করি যে সৃষ্টিকর্তার এখনো মানুষের উপরে বিশ্বাস আছে, না হলে শিশু কি করে জন্ম হয়। তা আমাদেরও আমি একজন একদম অতি সিনিয়র একজন নাগরিক হিসাবে আমার খালি মনে হয় কেন আমরা সরকার, এই যে সরকারটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে হয়েছে, এই সরকার সদিচ্ছার সঙ্গে ইচ্ছা করলেই পরবর্তী সব নির্বাচনগুলিকে সুষ্ঠু করতে পারেন। তারা ইতিহাস হয়ে যাবেন, জনগণের দ্বারা তারা মানে সম্মানিত হয়ে, এবং পুরো পৃথিবীতেই একটা এইরকম একটা এই আমাদের দেশের যারা একটা সরকার আসে একটা কাজ করেই তো তারা বিখ্যাত হয়ে যেতে পারে, সেটা তারা করবে না। কতদিনই পরে থাকবে, 5 বছর, 10 বছর, 15 বছর, দেখলেন তো এর আগে কিভাবে পাওয়ার ছেড়ে দিতে হলো তাদের। কেন সম্মানের সঙ্গে ছেড়ে দিতে তাদের অসুবিধাটা কি? এইটা আমি সদিচ্ছার উপরে। আর শুধু এই সঙ্গে আমি আর একটা কথা বলবো, পারভেজ সাহেব আপনি তো অনেক লেখেন, আমাদের ভোটারদের দোষ আছে অনেক। না কিন্তু আপা আমি আপনাকে বলি যে কেন ভোটারদের দেশ আছে, যে আমাদেরও দেশপ্রেম কম। আমরাও কিন্তু ইমিডিয়েট একটা কিছু পাওয়ার লোভে গণতন্ত্রের দিকে যেতে চাই না, যে আমার আজকেই আমার ইলেক্টেড হবে, আমি এই সুবিধা পাবো, এই সুবিধা পাবো, ওই সুবিধা পাবো। না কিন্তু আপনি যেটা বললেন আবার আমি শ্রদ্ধার সাথে একটা ভিন্ন মত, যে শুধু নির্বাচিত সরকারের বা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর সব ছেড়ে দেওয়া যায় না, নাগরিক সমাজেরও কিছু দায় আছে। এইখানে আমি ভোটারদের কথা বলছি, আপনি নাগরিক সমাজ, আমাদের এখানে অনেক তো নাগরিক সংগঠন আছে। আমি বলবো এই যে প্রত্যেকটা নির্বাচন হবে, প্রত্যেকটা ইউনিয়নে বা উপজেলায় বা সিটি কর্পোরেশনে নাগরিক সমাজ এটা মনিটর করতে পারে। ডেফিনেটলি নাগরিক সমাজও তো পলিটিসাইজ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আগের আমল থেকে শুধু পলিটিসাইজ না, আরো অনেক কিছু হয়েছে, তারা কেনা হয়ে যায় অনেক সময়। নাগরিক সমাজের একটা দায়িত্ব আছে। আর আমি বলবো যে এই নির্বাচনের যেটা আসন্ন নির্বাচন, এটা সরকারেরও কিছু দায় আছে এটা সফল করার, সুষ্ঠু করার। কেন আমি বলতে চাই, কারণ এতে সরকারের ভাগ্য জড়িত আছে। বর্তমান সরকারের গত 2-3 মাসে আলোচিত 2টি কর্মসূচি হলো কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এবং সরকার এটা আরও ব্যাপক করতে চায় সংখ্যা। তো এই কৃষক এবং ফ্যামিলি বাছাই করার কাজটা তো স্থানীয় সরকার করে, বা তাকেই করা উচিত, তারই দায়িত্ব এটা করা। না হলে এমপিরা করতে যেয়ে এটা কিন্তু মানে অসুষ্ঠ হয় আর কি, মানে সঠিক কৃষক, সঠিক ফ্যামিলি পাওয়া যায় না, ধনীদের দিকে চলে যায় সোশ্যাল সেফটি নেট সুবিধাগুলো। তো যদি সেরকম হয় তাহলে কিন্তু সরকার যেই সদিচ্ছা থেকে এই দুটো কর্মসূচি করতে চাচ্ছে, সেইটা বাস্তবভাবে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় এবং সঠিক স্থানীয় সরকার নেতৃত্ব গড়ে উঠে আসে, তখনই কেবল সরকারের এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কর্মসূচির তার লক্ষ্য বাস্তবায়ন হতে পারে আর কি। তাহলে কি হতে পারে? ধরেন সরকার দল বা বিরোধী দল যে দলগুলো আছে তারা বললো যে আমরা দল থেকে কোনো প্রার্থী দিব না, এলাকার থেকে যারা স্থানীয় মানুষ, জনপ্রিয় মানুষ, তারা ভোট করুক, নিজের মতো ভোট করুক, যারা জিতে আসে তাদেরকে। সেরকম কি করতে পারে? কখনো কি হবে? আপনার কি মনে হয়? না, আমি তো বললাম সেটা সম্ভব এখনই। এই মুহূর্তে যদি নির্বাচন কমিশন একটা ঘোষণা দেয়, ডেকে বলে যে আপনারা এটা করবেন না, আপনারা আপনাদের দলের তো স্থানীয় পর্যায় পর্যন্ত কর্মী সংগঠক সব আছে, তারা নির্বাচনে দাঁড়াক, যতজন ইচ্ছা দাঁড়াক, আপনারা এখান থেকে কোনো তালিকা ঘোষণা করবেন না, কারণ আমরা স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় আদলে করতে চাই। এইটা আমি বলবো নির্বাচন কমিশনের এই মুহূর্তে একটা করণীয় আছে, তার ক্ষমতার প্রকাশ ঘটানোর এই সুযোগ। জি, একদম পরিষ্কার। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আলতাফ পারভেজ এবং মনিরা খান, সময় একদম শেষ। অনেক ভালো ভালো উপদেশ আমরা পেলাম, এবং উপদেশটা কেউ নেবে কিনা সেটা আমাদেরও প্রশ্ন। নিলে ভালো, না নিলে তো কিছুই করার নেই। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। বিবিসির সঙ্গে থাকবেন।